হ্যালো ফ্রেন্ড, আজকের ক্লাসে ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার আছে তার একটা অংশ আলোচনা করব। সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি, সে বিষয় সম্পর্কে আলোচনা করব। তাহলে রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার ভারতের সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে? 14 থেকে 18 নম্বর ধারায় কি করা হয়েছে? রাইট টু ইকুয়ালিটির কথা বলা হয়েছে। ঠিক আছে, ইকুয়ালিটির কথা বলা হয়েছে, সাম্যের অধিকার। কত থেকে কত নম্বর ধারায়? 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার কথা বলা হয়েছে। আমরা হচ্ছে কি পার্ট পার্ট করে, মানে একটা একটা ধারা আলোচনা করে করে তাকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে, যাতে আমাদের দীর্ঘদিন মনে থাকে। তাহলে প্রথম যে ধারাটা হচ্ছে কি 14 নম্বর ধারা। 14 নম্বর ধারা, আর্টিকেল 14। ঠিক আছে। আচ্ছা, যদি সহজভাবে ভাষায় বলা হয় যে হচ্ছে কি, কেউ যদি জিজ্ঞেস করে যে সংবিধানের 14 নম্বর ধারায় কি আছে, সিম্পল যদি মৌখিকভাবে কেউ জিজ্ঞাসা করে, তাহলে এক কথায় যদি বলতে হয় যে আইনের চোখে সবাই সমান, আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের সমতার কথা বলা হয়েছে, অ্যান্সার পারফেক্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি ভারতের সংবিধানকে জানার জন্য, বোঝার জন্য পড়ো, কিংবা হচ্ছে যদি চাকরির পরীক্ষার জন্য পড়ো, তাহলে একটু ডিপলি যে তোমাকে পড়তে হবে, না হলে হচ্ছে কি সঠিকভাবে অ্যান্সার দেওয়া সম্ভব নয়। তাহলে হচ্ছে কি যে রাইট, যে আর্টিকেল 14 দুটো বিষয় উল্লেখ করা হয়েছে। এক নম্বর যদি বলি ইকুয়ালিটি, ইকুয়ালিটি বিফোর অফ ল, ইকুয়ালিটি বিফোর অফ ল। ওকে, ইকুয়ালিটি বিফোর অফ ল এর কথা বলা হয়েছে। এবং হচ্ছে কি যদি বি করি, ইকুয়াল প্রোটেকশন অফ ল। ঠিক আছে, তাহলে হচ্ছে 14 নম্বর ধারায় দুটো কথা বলা হয়েছে। একটা হচ্ছে কি ইকুয়ালিটি বিফোর অফ ল, আর একটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল এর বাংলা যদি করি যে আইনের দৃষ্টিতে সমতা। ঠিক আছে, আইনের দৃষ্টিতে হচ্ছে কি সমতা। এক্ষেত্রে যদি আমি ব্যাখ্যা করি এইভাবে, যে যদি হচ্ছে কি আইনের দৃষ্টিতে সমতা মানে কি, যে আইনের চোখে সবাই সমান, সে ধনী হোক, গরিব হোক, চোর হোক, ডাকাত হোক, সবাই সমান, কোনো ভেদভাব হবে না। যদি চুরি করা অন্যায় বা পাপ হয়ে থাকে, যদি সংবিধানে উল্লেখ করা থাকে যে চুরি করা পাপ বা অন্যায় বা হচ্ছে সাজা হবে, সেক্ষেত্রে আমি যদি চুরি করি আমিও যে সাজা পাবো, তুমি চুরি করলে তুমিও সে সাজা পাবে। দেশের সরকার প্রধান যদি হচ্ছে কি প্রধানমন্ত্রী চুরি করে, সে একই সাজা পাবে। ঠিক আছে, এবার হচ্ছে কি সমালোচনা করতেই পারো যে এত লোক করছে, এই করছে, কিছুই হয় না, সেটা আলাদা জায়গা। তুমি হচ্ছে কি সংবিধানকে বুঝো হচ্ছে কি যে আইনের দৃষ্টিতে সমান, যদি অপরাধ করে সাজা সবার ক্ষেত্রে সমান। এটাকে বলা হচ্ছে কি ইকুয়ালিটি বিফোর অফ ল। এই বিষয়টাই যে ইকুয়ালিটি অফ বিফোর ল, যে আইনের চোখে সমতা বা আইনের দৃষ্টিতে সমতা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের সমাজে কোথা থেকে নেওয়া হয়েছে এই বিষয়টাকে? ইকুয়ালিটি বিফোর অফ ল ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে কোশ্চেন করতে পারে যে হচ্ছে কি ইকুয়ালিটি বিফোর অফ ল কোথা থেকে নেওয়া হয়েছে? কোথা থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো হচ্ছে কি দ্বিতীয় নম্বরটা খুব ইন্টারেস্টিং জিনিস এবং বুঝতে হবে না। আর একটা কথা বলে দিয়ে, সংবিধানকে যে হচ্ছে মুখস্থ করে রেখে দিলে হয় না কোনো দিনই, মানে আজকে মুখস্থ করবে 24 ঘন্টা 48 ঘন্টা, আবার এক সপ্তাহ বাদে ভুলে যাবে। একে কি করতে হবে? বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। যতভাবে ভালোভাবে বুঝতে পারবে দীর্ঘদিন মনে থাকবে, তাহলে বই খুলে দেখতেই হবে না, হ্যাঁ না? সেই বেসিসে পড়াশোনা করতে হবে। ওকে, তারপর কি বলা হচ্ছে যে ইকুয়াল প্রোটেকশন অফ ল। ঠিক আছে, আইন সমূহের সমান সংরক্ষণ। ঠিক আছে, আইন সমূহের যে কর্তৃক আছে তার হচ্ছে সমান সংরক্ষণ, মানে আইনের এক কথা হচ্ছে সমান সংরক্ষণ হবে। ঠিক আছে, এটা কি বলা হচ্ছে কি আইন সমূহের সমান সংরক্ষণ, প্রোটেকশন অফ ল। ঠিক আছে, এই জিনিসটা বুঝো। ঠিক আছে, কি ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে হচ্ছে কি যে আইনের পরিবর্তন করে, আইনের মধ্যে যদি বলি কি আইনের অসমতা এনে, ঠিক আছে, ধরো একটা আইন তৈরি করা হলো, একটা ল তৈরি করা হলো, লটার মধ্যে কি করা হলো? অসমতা আনলো হলো। লটার মধ্যে কি করা হলো? অসমতা আনলো। অসমতা সমান নয়, লটাই তৈরি করা হলো এমন ভাবে তৈরি করলো যেটা কি করা হলো? অসামঞ্জস্য ভাবে তৈরি করা হলো, সমানভাবে নয়, তৈরি করা হলো না, সবার জন্য আলাদা আলাদা ভাবে তৈরি করা হলো। তারপরে কি করা হলো? সমতা আনা হলো। এটাকে বলতে আছে যে ইকুয়াল প্রোটেকশন অফ ল। ঠিক আছে, এই ইকুয়াল প্রোটেকশন অফ লটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। তাহলে ঠিক আছে, ইকুয়াল প্রোটেকশন লটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। একটা এক্সাম্পল দিলে বা একটা উদাহরণ দিলে তুমি সুন্দরভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে সুন্দরভাবে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে আইনের মধ্যে অসমতা এনে সমতা তৈরি করা হচ্ছে। আবার বলছি, আইনের মধ্যে অসমতা এনে সমতা আনা হচ্ছে। ঠিক আছে, এর জন্য এটাকে বলা হচ্ছে কি আইন সমূহের কি সমানভাবে সংরক্ষণ। মানেটা ধরো
তুমি হচ্ছে যদি রেলে চাপো, মানে রেল বা বাসে চাপো, দেবে অনেক জায়গায় হচ্ছে কি যে সিট রিজার্ভ থাকে, মহিলাদের জন্য সিট রিজার্ভ থাকে, একটা বগি থাকে অনেক সময়। আবার হচ্ছে কি বাসে যদি যাও বৃদ্ধ ব্যক্তিদের জন্য থাকে, তারপর হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য থাকে, হ্যাঁ না। তো হচ্ছে সিট রিজার্ভটা কোথা থেকে আসছে? এই যে ইকুয়াল প্রোটেকশন অফ ল, হ্যাঁ না। তো হচ্ছে কি রেল কর্তৃপক্ষ বা বাস কর্তৃপক্ষ কিভাবে যে হচ্ছে কি ধরো তাদের জন্য বিশেষ, মানে হচ্ছে কি ধরো আইনের তো সবাই সমান, ট্রেনে তো সবাই চড়তে পারবে, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে তাদের কথা ভেবে আইনের মধ্যে কি এনেছে, অসাম্যতা এনেছে, যাতে তারা হচ্ছে কি সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে। ধরো একটা ইয়ং ছেলে আর একটা বৃদ্ধ মানুষ, ধরো দাঁড়িয়ে দুজনে কি হয়ে যেতে পারবে? দুজনকারই কষ্ট হবে, কিন্তু হচ্ছে যে বৃদ্ধ মানুষটা তার তুলনায় বেশি কষ্ট হবে। কিংবা ধরো একটা মহিলা, একটা হচ্ছে কি ধরো ইয়ং যারা আছে তাদের কোনো অসুবিধা নেই, তারা যেমন করে চলে যাবে, কিন্তু যদি কেউ দুর্বল যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কি করবে, সে কি সমানভাবে যেতে পারবে? তার জন্য কি করে রাখা হয়েছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, ঠিক আছে, যাতে হচ্ছে কি সুন্দরভাবে তারা যাতায়াত করতে পারে। তাহলে এই যে ইকুয়াল প্রোটেকশন লটা এই জন্যই স্থাপন করা হয়েছে। তাহলে আইনের মধ্যে কি হয়েছে, অসমতা এনে সমতা তৈরি করা হয়েছে। জিনিসটা বোঝা গেল, হ্যাঁ না। এইটি বিষয়টাকে বলা হয়েছে সংবিধানের 14 নম্বর ধারায়। তাহলে কি বললাম, সরাসরি যদি বলে দেয় যে 14 নম্বর ধারায় কি আছে, আইনের দৃষ্টিতে সমতা। এরপরে যদি তুমি চাকরির জন্য যদি পড়ো, তখনই বলে দেবে, কোশ্চেন করে দিল যে ইকুয়ালিটি বিফোর ল কোথা থেকে নেওয়া হয়েছে, ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আমেরিকা থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে, সুইডেন থেকে নেওয়া হয়েছে। তখন তুমি ভাববে যে হ্যাঁ, ভারতীয় সংবিধান তো বেশিরভাগ অংশটাই তো অন্যান্য দেশ থেকে নেওয়া হয়েছে, এবার তুমি খুঁজে পাবে না যে কোন দেশ থেকে নেওয়া হয়েছে। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে, ইকুয়ালিটি বিফোর অফ ল ইংল্যান্ড থেকে, যেখানে সবাই সমান। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল যে হচ্ছে আইনের মধ্যে অসমতা এনে সমতা সৃষ্টি করা, ঠিক আছে, বিশেষ ব্যক্তিদেরকে সুযোগ সুবিধা দেওয়া, হ্যাঁ, যাতে হচ্ছে তারা সমাজে টিকে থাকতে পারে, সমাজে যাতে এগিয়ে যেতে পারে, যাতে অসুবিধা না হয়, এই বিষয়টা কোথা থেকে নেওয়া হয়েছে, আমেরিকা থেকে, ঠিক আছে। আশা করি 14 নম্বর ধারা বুঝাতে পারলাম, হ্যাঁ না। এবারে এটার আরো এক্সাম্পল দেওয়া হবে, দেখবে যে 15 নম্বর ধারায় আছে, 16 নম্বর ধারায় আছে। এরপর যে নম্বর ধারাটা আসছে কি, সেই নম্বর ধারাটা হচ্ছে কি 16 নম্বর ধারা, ঠিক আছে। এই 16 নম্বর ধারা হচ্ছে কি, সরি 15 নম্বর ধারা, 15 এবং 16 নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা, এবং হচ্ছে কি এখানে অনেক কিছু জানার আছে, এবং অনেক কিছু হচ্ছে কি মানে মানে পরীক্ষায়, যে চাকরি পরীক্ষা থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি, এবং খুবই বুঝার বিষয় আছে যে এত রকম রিজার্ভেশন বিষয়গুলো আছে এই 15 এবং 16 নম্বর ধারায় লিপিবদ্ধ করা আছে। তাই 15 নম্বর ধারা এবং 16 নম্বর ধারা খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যেখানেই পড়ো, ঠিক আছে, খুবই সুন্দরভাবে। দেখো 15 নম্বর আর্টিকেল, আর্টিকেল কত নম্বর বললাম, 15, আর্টিকেল আর্টিকেল 15 নম্বর ধারায় এখানে অনেক বিষয় আছে, ঠিক আছে, আর্টিকেল 15 তে অনেক বিষয় আছে। তো যে বিষয়গুলো না বললে নয় সেই বিষয়গুলো আলোচনা করছি। ওকে, ফার্স্ট যদি বলি, একটা দেখো রাষ্ট্র, স্টেট, স্টেট, তাহলে স্টেট এর আগের আমি লেকচারে কি বলেছি, 12 নম্বর আর্টিকেলে স্টেট 12 এবং 13 নম্বর ধারা আমি ব্যাখ্যা করেছি, দেবে এখানে আছে ইউটিউবে ভিডিও। 12 এবং 13 নম্বর ধারার জন্য হচ্ছে কি স্টার করে একটা ক্লাস রেখে দিয়েছি, ঠিক আছে। সেখানে হচ্ছে কি, কারণ হচ্ছে কি না রাখলে এটা ব্যাখ্যা করা যেত না, তাই 15 নম্বর ধারায় ফার্স্টই বলে দিচ্ছে স্টেট, রাষ্ট্র কি করতে পারবে না, কোনো ব্যক্তিকে, ঠিক আছে, কোনো ব্যক্তিকে সে জাতি, ধর্ম, বর্ণ, ঠিক আছে, নির্বিশেষে ভেদাভেদ করতে পারে না, ঠিক আছে, কি করতে পারে না, ভেদাভেদ করতে পারে না। স্বাভাবিক মানে রাইট টু ইকুয়ালিটি চলছে, সমতার অধিকার, সেখানে রাষ্ট্র কি করতে পারে না, ভেদাভেদ করতে পারে না। কিসের ভিত্তিতে ভেদাভেদ করতে পারে না, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ বেশি কি করতে পারে না, ভেদাভেদ করতে পারে না। এই ভেদাভেদ করতে পারে না, কি করতে পারে না, রাষ্ট্র। এই রাষ্ট্র কি আমি ডিটেলস বলে রেখেছি, রাষ্ট্রের যারা সরকার কর্মী তারাও রাষ্ট্রের পার্ট, স্কুল, কলেজ, অফিস, আদালত, এগুলো সবই তো রাষ্ট্র, হ্যাঁ না। কেউ কি করতে পারে না, জাতি, ধর্ম, বর্ণ, বংশের ভিত্তিতে কি করতে পারে না, ভেদাভেদ করতে পারে না। এবং এই ভেদাভেদটা কোথায় করতে পারে না, সার্বজনিক স্থানে। সার্বজনিক স্থান বলতে যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপর হচ্ছে কি হসপিটাল, কোনো পার্ক, যেগুলো সরকার কর্তৃক, হ্যাঁ না, সেখানে কি করতে পারে না, ভেদাভেদ করতে দিতে পারে না। কেউ বলতে পারবে না এবার তুই এই জাতের, তুই এই বংশের, তুই এখানে বসতে পারবি না, এখানে এই করতে পারবি না, ঠিক আছে। এটা কত নম্বর ধারায় পড়েছে, 15 নম্বর ধারায়। তাহলে ফার্স্টই বলেছে রাষ্ট্র হচ্ছে জাতি কোনো ভেদাভেদ করতে পারবে না, কোথায় পারবে না, সার্বজনিক স্থানে। 3 নম্বর যদি বলি, যদি 15-3 যদি করি, তাহলে এখানে একটা বিষয় বলা হয়েছে যে রাষ্ট্র, এই যে স্টেট, স্টেট প্রয়োজন মনে করলে স্ত্রী, মহিলা এবং বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে, হ্যাঁ না। এই যে মহিলা এবং বাচ্চাদের জন্য, মহিলা এবং হচ্ছে কি বাচ্চাদের জন্য কি করতে পারে, বিশেষ ব্যবস্থা করতে পারে। তাহলে হচ্ছে কি এই যে মহিলাদের জন্য, তাহলে সরকার হচ্ছে যেন সরকার থাকুক না কেন, সে যদি মহিলাদের এবং বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে কেউ বাধা দেবে না, বলেই দিয়ে আছে, হ্যাঁ না, সংবিধানে যদি 15 নম্বর ধারায় দেখা হোক। 4 নম্বর ধারায় কি বলা হয়েছে, যদি 15-4 করি না, এই যে SC ST রিজার্ভেশনের কথা বলা হয়েছে।
ঠিক আছে, এসসি এসটি রিজার্ভেশনের কথা বলা হয়েছে। তাহলে কত নম্বর ধারায় যে এসসি এসটি রিজার্ভেশনের কথা বলা হয়েছে, সিধা সিধা যদি বলা হয় তো হচ্ছে কি কত নম্বর ধারায়, 15 নম্বর ধারায় এসসি এসটি রিজার্ভেশনের কথা বলা হয়েছে। এই 15(4) নাই মনে থাকুক কোনো সে যায় না, কিন্তু 15 নম্বর ধারায় কি বলা হয়েছে, এসসি এসটি রিজার্ভেশনের কথা বলা হয়েছে। এবারে একটা পরীক্ষায় কোশ্চেন হতে পারে, এখানে যারা চাকরি পরীক্ষা দেবে সেক্ষেত্রে একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, যে হচ্ছে কি যে এই তো এসসি এসটি রিজার্ভেশন দেয়, হ্যাঁ না, ইন্টারভিউতেও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এসসি এসটি তো রিজার্ভেশন দেয়, আচ্ছা এসসি এসটি রিজার্ভেশনটা কিসের ভিত্তিতে দেয়, হ্যাঁ না, কারণ এটা দিয়ে অনেক সময় কি হয় যে বলা যায় কিসের ভিত্তিতে রিজার্ভেশন, হ্যাঁ না, অনেকে বলে যে অর্থের ভিত্তিতে রিজার্ভেশন হওয়া দরকার, এই দরকার, সব যুক্তি দেওয়া হয়, হ্যাঁ না, তো হচ্ছে কিন্তু সংবিধানে কিসের ভিত্তিতে রিজার্ভেশন দিয়ে রেখেছে, সংবিধানে রিজার্ভেশন দিয়ে রেখেছে হচ্ছে কি সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে দিয়ে রাখা হয়েছে, এবং দিয়ে রাখা হয়েছে কি এডুকেশন, সোশ্যাল আর এডুকেশনের ভিত্তিতে কি দিয়ে রাখা হয়েছে, রিজার্ভেশনের ব্যবস্থা রাখা হয়েছে, সামাজিক এবং শৈক্ষিক দিক থেকে হচ্ছে কি রিজার্ভেশনের ব্যবস্থা রাখা হয়েছে। তাহলে একটা কোশ্চেন হতে পারে যে শর্ট কোশ্চেন, যে রিজার্ভেশন কিসের ভিতরে দেওয়া হয়, কি বলবে, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে হচ্ছে কি রিজার্ভেশন দেওয়া হয়, সামাজিক ও শৈক্ষিক দিক থেকে, সোশ্যাল এবং এডুকেশন দিক থেকে হচ্ছে কি রিজার্ভেশন দেওয়া হয়। এবার হচ্ছে ধরো, এবং হচ্ছে কি যদি 5 নম্বর দেখি, 5 নম্বর কি বলা হয়েছে 15 নম্বর ধারে, না হচ্ছে কি যে সমস্ত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানেও যাতে এসসি এসটি ছেলেমেয়েরা পড়তে পারে তার জন্য সেখানে রিজার্ভেশন রাখা হয়েছে। ঠিক আছে, সেখানেও কি করা আছে, রিজার্ভেশন রাখা হয়েছে, যেখানে বড় বড় জায়গায় ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, তার জন্য বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে কি রিজার্ভেশন রাখার ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে কি 15 নম্বর ধারা। আশা করি তাহলে 15 নম্বর ধারায় জিনিসটা বুঝতে পারলে যে বিষয়টা কি আছে, হ্যাঁ না। এবারে এসো 16 নম্বর ধারা, 16 নম্বর ধারা, আর্টিকেল 16। এই আর্টিকেল 16 কি আছে, এও গুরুত্বপূর্ণ একটা ধারা, হ্যাঁ না, বোঝার চেষ্টা করবে। এই 16 নম্বর ধারা যদি কেউ সরাসরি বলে যে 16 নম্বর ধারায় কি বিষয় আছে, সিধা সিধা বলে দিতে হবে বা সরাসরি বলে দিতে হবে কি চাকরি সংক্রান্ত বিষয় বলা আছে, হ্যাঁ না। তাহলে 15 নম্বর ধারায় কি দিয়ে আছে, রিজার্ভেশন বলা হয়েছে, হ্যাঁ না। তার হচ্ছে 16 নম্বর ধারায় কি হবে, কিসের জন্য রিজার্ভেশন, শিক্ষাগত ক্ষেত্রে, আরে চাকরির জন্যই তো না, তার সরাসরি কি বলা হয়েছে 16 নম্বর ধারায় চাকরির কথা বলা হয়েছে। ঠিক আছে, এবারে হচ্ছে কি 16তে একটা ধারা নয় যে হচ্ছে কি চাকরি দেওয়ার ক্ষেত্রে, 16তে অনেকগুলো বিষয় আছে, মন দিয়ে দেখো পার্ট। ওকে, এখানে অনেকগুলো কোশ্চেন মানে পরীক্ষায়, চাকরি পরীক্ষায় হতে পারার সম্ভাবনা আছে, হ্যাঁ না। তো হচ্ছে কি যে কোনো পরীক্ষায় হওয়ার সম্ভাবনা বেশি। দেখো একজন হচ্ছে কি এখানে বলা হচ্ছে কি যে চাকরির ক্ষেত্রে হচ্ছে কি সবার জন্য পদ খোলা থাকবে। দেখো প্রথম কি বলছে 16 কি বলে দিচ্ছে যে চাকরির ক্ষেত্রে সবার জন্য পদ খোলা থাকবে, সবাই ওই চাকরি পরীক্ষায় কি করতে পারবে, বসতে পারবে। ঠিক আছে, চাকরি যে নিয়োগ হবে, যে নিয়োগ প্রক্রিয়াতে কি করতে পারবে, সবাই যোগদান করতে পারবে। ঠিক আছে, এবারে সেক্ষেত্রে কি করতে পারবে না, রাষ্ট্র কি করতে পারবে না, রাষ্ট্র আবার চলে আসছে স্টেট, ওই জন্যই 12 নম্বর ধারায় স্টেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, স্টেট কি করতে পারবে না, বাধা দিতে পারবে না। ঠিক আছে, কিসের ভিত্তিতে বাধা দিতে পারবে না, জাতি, ধর্ম, স্ত্রী, পুরুষ, জন্মস্থান, হ্যাঁ, এইসব ক্ষেত্রে কি করতে দিতে পারবে না, বাধা দিতে পারবে না। যে আমি বসতে দেবো না এই বেসিসে, ধর্ম, জাত পাত তুলে, জন্মস্থান ভেদে, এ কি করতে পারবে না, বাসস্থানের ভিত্তিতে কি করতে বাধা দিতে পারবে না। তাহলে চাকরির পদ হচ্ছে সবার জন্য খোলা থাকবে। তার জন্য দেখো না যে হচ্ছে কি মাঝে মধ্যে ভিডিও আসে ইউটিউবে, আর দেখবে যে সোশ্যাল মিডিয়ায়, যেমন বলো না যে রিক্সাওয়ালার ছেলে হচ্ছে কি আইএস অফিসার হয়েছে, এ হয়েছে, সেটা বিরাট বড় হাইলাইট হয়। একজন কৃষক পরিবার ছেলে আইএস অফিসার হয়েছে, ডাব্লিউবিসিএস অফিসার হয়েছে, হাইলাইট হয়, হ্যাঁ না। তাহলে তো যদি এটা না করতো, যদি সবাইকে সুযোগ না দিতে হতো, তাহলে হচ্ছে কি বসতে পারতো, কি পরীক্ষায় বসতে পারতো না। তার জন্য যে চাকরির পরীক্ষা হচ্ছে কি সবার জন্য কি থাকে, ওপেন থাকে। ঠিক আছে, সেখানে কি করতে পারবে না, রাষ্ট্র কাউকে বাধা দিতে পারবে না। ঠিক আছে, এরপর বিষয়টা হচ্ছে কি 3 নম্বর হচ্ছে কি যে বাসস্থানের ভিত্তিতে হচ্ছে কি নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। জিনিসটা বুঝবে, 16 নম্বর ধারা একটা কি বলেছে, বাসস্থানের ভিত্তিতে হচ্ছে কি রিজার্ভেশন রাখার ব্যবস্থা করা হয়েছে। বাসস্থান, তাহলে বাসস্থানের ভিত্তিতে রিজার্ভেশন রাখার কি দরকার, হ্যাঁ না। বিষয়টা ভাবো, ধরো আমাদের যদি দেশকে দেখো, কোথাও হচ্ছে সমতল জায়গা, কোথাও হচ্ছে পাহাড়ি এলাকা। ঠিক আছে, সব জায়গায় তো আর ইকোনমিক সোর্স ঠিকঠাক হতে পারে না, তাই না। কোথাও হচ্ছে কি মানুষ ওখানে জীবনযাপন কঠোর হয়ে যায়, আবার কোথাও সহজ সরল হয়ে যায়। জীবনযাপন সত্যি মানে যেখানেই হোক না কেন জটিল, বাট তবু হচ্ছে কি অনেকটা তুলনামূলক যদি দেখা হয় তো অনেকটা কম বেশি ফারাক থাকে। তো পাহাড়ি এলাকায় সেভাবে সুযোগ সুবিধা থাকে না, বা আরো অনেক জায়গা আছে যেখানে চাষবাস ঠিকঠাক হয় না, অনুপযুক্ত মাটি আছে। সেক্ষেত্রে হচ্ছে কি তাহলে কি করবে না, হচ্ছে কি এই বাসস্থানের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়া হয়। অর্থাৎ বলা হয় যে কিছু কিছু পোস্ট মানে ক্রিয়েট করা হয়, মানে চাকরির ব্যবস্থা করা হয় শুধুমাত্র ওই অঞ্চলের জন্যই, ওই অন্য জায়গার ছেলেমেয়েরা সেখানে
অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে বাসস্থানের ভিত্তিতেও হচ্ছে কি দেওয়া হয়, রিজার্ভেশনের ব্যবস্থা রাখা হয়, হ্যাঁ না, জিনিসটা ক্লিয়ার যেমন থাকে। 4 নম্বর যদি করি, 4 নম্বর যদি করা হয়, আরেকটা হচ্ছে কি অপর্যাপ্ত প্রতিনিধিত্ব। অপর্যাপ্ত প্রতিনিধিত্ব না, যদি হচ্ছে কি দেখা গেল কি, এই জিনিসটা বুঝো, অপর্যাপ্ত মানে পর্যাপ্ত প্রতিনিধির অভাব হলে যেটা হয়, হ্যাঁ, অপর্যাপ্ত প্রতিনিধিত্বের অভাবের জন্য কি রিজার্ভেশন রাখা হয়। কেমন, ধরো একটা হচ্ছে কি কোনো জায়গায় জনসংখ্যা হচ্ছে কি 1000 জন, হ্যাঁ না, 1000 জন ধরে নাও, কল্পনা করে নাও, সেখানে হচ্ছে কি 10% হচ্ছে কি এসসি ক্যান্ডিডেট, মানে এসসি জনসংখ্যা আছে, ঠিক আছে, কি বললাম 10%, এখন একটা জায়গায় ধরে নাও 1000 জন হচ্ছে কি জনসংখ্যা আছে, সেখানে 10% এসসি আছে, হ্যাঁ না, কিন্তু দেখা যাচ্ছে কি যখন চাকরির নিয়োগ হচ্ছে এই 10% প্রতিনিধির জন্য হচ্ছে কি মাত্র একজন হচ্ছে নিয়োগ হচ্ছে, হয়তো বুদ্ধিমত্তায় কম, যাই হোক না কেন, যাই কোনো হচ্ছে কম বা এটুকু যেটুকু সমস্যা থাকতে পারে, দেখছি 1% নিয়োগ হচ্ছে, তাহলে হচ্ছে কিন্তু এই 1000 জনে যদি 10% করা হয় 100 জন, তাহলে 100 জনের একজন হচ্ছে, তাহলে হচ্ছে কি দেখা যাচ্ছে সেদিকটুকু সমপ্রতিনিধিত্ব হচ্ছে না, সেই ক্ষেত্রেও রিজার্ভেশন রাখতে পারে, যাতে হচ্ছে কি সমপ্রতিনিধিত্ব মানে পর্যাপ্ত প্রতিনিধি আসে, তার জন্য দেবে যে সিট সংখ্যা বাড়ানো থাকে, ঠিক আছে। এই জন্যই হচ্ছে দেবে যে এখন ইদানিং হচ্ছে যে জাতি গণনা একটা বিষয় ফ্যাক্টর হয়ে উঠেছে, তো যদি হয় সেক্ষেত্রেও যে পর্যাপ্ত প্রতিনিধিত্বের অভাব হবে, সেই বিষয়টা হচ্ছে কি অনেকটা এখানে স্পর্শ করবে বিষয়টাকে, এখানটা তুমি বুঝতে পারবে যে ওই জাতি গণনার বিষয়টা এখানে অনেকটা বিষয় জড়িয়ে আছে। ওকে, এবার হচ্ছে কি তাহলে হচ্ছে কি অপর্যাপ্ত প্রতিনিধিত্ব হলো, এরপর হচ্ছে কি তাহলে এটা অপর্যাপ্ত প্রতিনিধির বিষয়টা হলো। আরেকটা হচ্ছে কি এই 4-এর যদি আমি করি ভি এ করি, যদি করি এর একটা পার্ট আছে যে পদোন্নতি, VA পদোন্নতি মানে প্রমোশনের ক্ষেত্রে কি করা আছে, রিজার্ভেশন রাখা আছে, হ্যাঁ না। তো প্রমোশনের ক্ষেত্রে এটা নিয়ে একবার হচ্ছে কি পেপারেতে সমালোচনা হচ্ছিল, যে হচ্ছে কি একজন ক্যান্ডিডেট এসএসসি ক্যান্ডিডেট, সে তো নিয়োগ তো হয়ে যাচ্ছে, তারপরেও যদি প্রমোশনের ক্ষেত্রেও যে সে যদি কোনো অ্যাক্টিভিটি না করতে পারে, জাস্ট এই ভিত্তিতে প্রমোশন হয়, তো হচ্ছে কি এইভাবে একটা সমালোচনা হচ্ছিল, যাই হোক সেই সমালোচনা হচ্ছিল, যাই হোক প্রমোশন এই ক্ষেত্রেও দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এবং হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে যে IVB একটা ধারা আছে, যেখানে কি বলা হচ্ছে কি ক্যারি ফরওয়ার্ড মানে সিটগুলো ক্যারি ফরওয়ার্ড, একটা কি বলা আছে যে ক্যারি ফরওয়ার্ডের কথা বলা হয়েছে, ক্যারি ফরওয়ার্ড বিষয়টা কি, ধরো এই জিনিসটা বুঝার আছে, হ্যাঁ না, ক্যারি ফরওয়ার্ডের বিষয়টা এরকম, ধরো ধরো হ্যাঁ, আমাদের হচ্ছে সংবিধানে হচ্ছে কি এসসিদের সিট রিজার্ভ কত পার্সেন্ট, 15%, ঠিক আছে, কোনো চাকরি পরীক্ষায় যদি নিয়োগ হয়, সর্বভারতীয় যদি কোনো হয় সরকারি চাকরির ক্ষেত্রে 15% হচ্ছে এসসিদের জন্য, 15% এসটিদের হচ্ছে কি 7.5, হ্যাঁ না, বিষয়টা এরকম। তো হচ্ছে কি যদি হিসাব করে দেখা হয়, যদি মোটা ধরা হয়, ধরো 100টা ভ্যাকেন্সি বেরালো, 100টা ভ্যাকেন্সি বেরিয়েছে, তাহলে যদি এর 15 করা হয় তাহলে হচ্ছে 15টা সিট এসসিদের জন্য, হ্যাঁ না, এসসিদের জন্য 15টা সিট। এরপর দেখা গেল কি যখন নিয়োগ প্রক্রিয়া হলো, নিয়োগ প্রক্রিয়ায় দেখা গেল কি একটা বড় পরীক্ষা ধরে নাও, অনুমান করে নাও, সেখানে মাত্র হচ্ছে কি ধরো 5 জনই মানে এই যে 15টা ভ্যাকেন্সি ছিল 5 জনই পূর্ণ হয়েছে, আর 10টা পূর্ণ হলো না, ঠিক আছে, 10টা রয়ে গেল। এর পরের বছর যখন নিয়োগ হবে বা আবার যখন নিয়োগ হবে, তখন তাহলে আবার ধরো 100টা সিট বেরালো, তাহলে এইখানের জন্য কটা থাকছে এসসিদের 15টা, আর এই যে 10টা তখন বাকি ছিল পূর্ণ হয়নি, সেইটা হচ্ছে কি এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাহলে কটা হবে 25টা, আর এই তখন ভ্যাকেন্সি কটা বেরাবে 25টা, ওই জন্য দেবে যে যখন নিয়োগ বেরায় তখন দেবে যে এসসি এসটিদের অনেক সময় ভ্যাকেন্সি বেশি দেখায়, কারণ ওই সিটগুলো অলরেডি পূর্ণই হয়নি, তার জন্য হচ্ছে কি সিট যোগ হয়ে ক্যারি ফরওয়ার্ড হয়ে এই বিষয়টা এসেছে। এটা হচ্ছে কি 16 নম্বর ধারায় উল্লেখ করা আছে। দেখো সমালোচনা করবে আলাদা জায়গায়, সব হচ্ছে কিন্তু বিষয়টাকে বোঝার চেষ্টা করবে। ওকে, এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, দেবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে হচ্ছে কি 16 নম্বর ধারায় বলা হয়েছে কি যে হচ্ছে ইডব্লিউএস, হ্যাঁ না, ইডব্লিউএস এর জন্য কি বলা হয়েছে 10% রিজার্ভেশন রাখা হয়েছে, যারা ইকোনমিক থেকে দুর্বল, যারা হচ্ছে অতীতে কিন্তু হচ্ছে কি জাতপাত বা অন্য কোনো ভাবে শোষিত হয়নি, কিন্তু হচ্ছে কি আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য 10% রাখা হয়েছে। এটা কত নম্বর ধারায় আছে, এই 10% রিজার্ভেশনের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে, 16 নম্বর ধারায় বলা হয়েছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যে হচ্ছে মন্দির মসজিদের ক্ষেত্রে, যে হচ্ছে কি এখানে কোনো রিজার্ভেশন চলবে না, ঠিক আছে, মন্দির মসজিদের ক্ষেত্রে মানে যে ধর্মীয় প্রতিষ্ঠান, সে ধর্মীয় প্রতিষ্ঠানই হচ্ছে কি সেই বিষয়টা ম্যানেজ করবে, সেখানে রাষ্ট্র কি করবে না, হস্তক্ষেপ করবে না, কেউ বলতে পারবে না যে হচ্ছে পুরোহিত বা মোল্লা যারা আছে তারা এসসি এসটিদের হতে হবে, এদেরও প্রতিনিধিত্ব থাকতে হবে, ঠিক আছে, 16 নম্বর ধারায় বলে দিয়েছে, কারণ 26 নম্বর ধারায় আছে ওখানে ডিরেক্ট বলে দিয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানই এটা পরিচালনা করবে। যাই হোক 16 নম্বর ধারা অনেকটা দেখো
15 নম্বর ধারা এবং 16 নম্বর ধারা অনেকটা জটিল, হ্যাঁ না, এবং হচ্ছে একবার বোঝার চেষ্টা করবে এবং সেটাকে হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবে এবং প্রত্যেক ধারাকে বাস্তবের সাথে কানেক্ট করার চেষ্টা করবে, তাহলে বিষয়টাকে সুন্দরভাবে বুঝে উঠতে পারবে। আর যতক্ষণ বুঝে উঠতে পারবে সেটা লং টার্ম মনে থাকবে। এরপরে যে দুটো ধারা আছে, দুটো ধারা সিম্পল ধারা আছে, মনে থাকার আমার কোনো অসুবিধা নেই, মনে না থাকার কোনো অসুবিধা নেই, হ্যাঁ। তো একটা হচ্ছে কি 17 নম্বর ধারা আর্টিকেল 17। তো আর্টিকেল 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 17 যেখানে কি বলা হয়েছে যে হচ্ছে কি আনটাচেবিলিটির কথা বলা হয়েছে, অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি। তো হচ্ছে কি আনটাচেবিলিটির কথা বলা হয়েছে, আনটাচেবিলিটির কথা বলা হয়েছে, ঠিক আছে, আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার কথা বলা হয়েছে, মানে হচ্ছে ছোঁয়াছুঁয়ি। মানে আগে একটা ছিল না, দেখবে হচ্ছে কি যে এই ধর্মের এই জাতের ছুবো না এরকম একটা ভাব, হ্যাঁ না, আমি এর পাশে বসবো না, এর পাশে করবো না। দেখো এখন সোসাইটি অনেক ডেভেলপ হয়ে গেছে, সবাই পড়াশোনা করছে, মডার্ন একটা জগতে আছে, এই বিষয়গুলো সহজে দেখা যায় না। তবুও হচ্ছে তুমি যদি গ্রামে গঞ্জে যাও, দেখবে যে অনেক বয়স্ক মানুষগুলো দেখবে যে মানে পাশ কাটিয়ে চলে যাবে, মোটেই ছুতে চাইবে না, হ্যাঁ না। তো অনেক ছেলে মেয়ে ইচ্ছে করে হচ্ছে কি ছুঁয়ে দিয়ে চেষ্টা করে রাগানোর জন্য। তো হচ্ছে কি অস্পৃশ্যতা বলা হয়েছে, যে জাত পাত ধর্ম বিষয়ে যে এই বিষয়টা হচ্ছে কি বাদ দেওয়া হয়েছে, তুমি হচ্ছে কি করতে পারবে না, তাই অ্যাবলিশন করা হয়েছে। 17 নম্বর ধারায় বলেই দেওয়া হয়েছে কি যে কাউকে অস্পৃশ্যতা মানে ছোঁয়াছুঁয়ি এই বিষয়টা যদি কেউ করে তার হচ্ছে কি সাজা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তাহলে 17 নম্বর ধারায় কি বলা হয়েছে, আনটাচেবিলিটি কথা বলা হয়েছে, অস্পৃশ্যতার কথা বলা হয়েছে, সিম্পল। আর্টিকেল 18 বলাতে হচ্ছে কি 18 আর্টিকেল 18, এইখানে কি বলা হয়েছে না অ্যাবলিশন অফ টাইটেলকে অ্যাবলিশন করা হয়েছে, টাইটেল, ঠিক আছে, টাইটেলকে কি করা হয়েছে, অ্যাবলিশন করা হয়েছে, টাইটেলসকে বাদ দেওয়া হয়েছে। টাইটেল বিষয়টা কি না, অনেক সিনেমায় দেখোনি, যে সিনেমায় দেখে থাকবে যে হচ্ছে কি প্রসেনজিতের সিনেমাগুলো পুরনো দেখবে যে সেখানে বলা আছে রায় বাহাদুর, রায় চক্রবর্তী, আমি রায় পরিবারের ছেলে, এই হ্যাঁ কত বড় বড় না জমিদার বাড়ির ছেলে। তো এই যে টাইটেল এগুলাকে হচ্ছে কি বাদ দেওয়া হয়েছে, কেউ বলতে পারবে না, হ্যাঁ না। এবং হচ্ছে কি কেউ মানে কেউ যদি ভারতরত্ন পেয়েও থাকে সে ইউজ করতে পারবে না নামের আগে, কেউ বলতে পারবে না যে আমি ভারতরত্ন এই বিষয়ে, হয়তো মিডিয়া ইউজ করে কিন্তু ওগুলো ঠিক না। তো হচ্ছে কি তবুও হচ্ছে কি যেগুলো হচ্ছে কি উপাধি, যেগুলো ডক্টর যেমন হচ্ছে কেউ পিএইচডি করে যে অর্জন করে বা যেটা পড়াশোনার মধ্যে অর্জন করে সেটা সে ইউজ করতেই পারে, সেখানে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এবং হচ্ছে কি তবু হচ্ছে দেবে যে অনেক হচ্ছে কি আমাদের সৈনিকদের অনেক রকম দেওয়া হয়, উপাধি দেওয়া হয়, কিন্তু এগুলো দেওয়া হয় তাদের মোটিভেশনের জন্য, দেশকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের একটা মোটিভেশন করা হয় সেই জন্যে। যাই হোক, এই হচ্ছে কি সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 নম্বর ধারা আলোচনা করলাম। দেখো এর মধ্যে অনেক সমালোচনা আছে, সমালোচনাগুলো যদি দেখি যে বিষয়গুলো বলা হয়েছে, যেমন 14 নম্বর ধারায় সেখানেও দেখবে যে আইনের অনেক ফাঁক ফোকর আছে। আমরা যতই মুখে বলি না কেন, আইনের চোখে সবাই সমান, বাস্তবের ছবিটা আলাদা, হ্যাঁ না। এবং 15 নম্বর ধারায় যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এই হবে না সেই হবে না, সেখানে যদি দেখা হয় যে হচ্ছে কি দেয়া তো হয়েছে, কজন সেগুলো অ্যাপ্লাই করে, তাই না, সেখানে অনেক হচ্ছে ফাঁক ফোকর থাকে। যতক্ষণ না মানুষ সমাজ শিক্ষিত না হবে, দেখো সাইকেল থেকে পড়ে গেলে সাইকেলের দোষ নয়, তেমনি সংবিধানে ঠিকঠাক কার্যকরী হচ্ছে না বলে যে সংবিধানের দোষ তা নয়, সংবিধানকে ঠিকঠাকভাবে পরিচালিত করতে হবে, তবেই বোঝা যাবে। 16 নম্বর ধারা আছে, 17 নম্বর ধারা আছে, কিন্তু আজও দেবে আনটাচেবিলিটি যতই বলা হোক, মুখে আমরা যতই বলি, কিন্তু মনেতে একটা আলাদা জগৎ চলে। মেইন হচ্ছে কি যতক্ষণ না মানসিকতার জগতে চেঞ্জ হবে, যতই লেখা থাকুক না কেন ও কোনোদিন সেভাবে কার্যকর হবে না। সে যাই হোক, সমালোচনা থাকতেই থাকবে, সমালোচনা থাকলে ইমপ্রুভ হবে না, লাইফ হোক আর কোনো প্রতিষ্ঠান হোক, তো সমালোচনা লাইফের পার্ট। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তো জানাবে, যে আর্টিকেল যে জায়গাটা বুঝতে পারো না সেই জায়গাটা আলোচনা করে দেবো পরের ভিডিওতে। যে স্বাধীনতা সম্পর্কে আলোচনা করব, যে স্বাধীনতা, রাইট টু যে ফ্রিডম, সে বিষয়ে আলোচনা করবো। একটু বড় লেকচার হবে, বাট হচ্ছে আলোচনা করবো। যাই হোক, আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে।